আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা তোমাদের আইসিটি ৩ অধ্যায় শেষ করেছি। আজকে তোমাদের আইসিটি ৪র্থ অধ্যায় শুরু করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এই ওয়েবসাইট পরিচিতি। তো আজকে টপিকের সরি এই ওয়েবসাইট পরিচিতি। আজকে ক্লাসের মেইন থিম হচ্ছে আমরা একটা আদর্শ ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা ইন্টারনেট কানেকশন দিব। ইন্টারনেট আমরা একটা একটা করে টপিক লিখবো এবং ওই টপিক অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমরা এই আলোচনা থেকে যেগুলো ইম্পর্টেন্ট, আশা করি আজকে সবগুলো কথাই ইম্পর্টেন্ট, সেগুলো কথা তোমরা খাতায় তুলে রাখবে। ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন প্রথমে আমাদের যে দিকটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। আমরা জানি যদি আমরা অনলাইন ভিত্তিক কোনো কাজ করতে চাই, আমাদের যে মেইন যে কাজটা সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। আমরা যদি ইন্টারনেট বা ডাটা কানেকশন না রাখি আমাদের ডিভাইসে, তাহলে আমরা অনলাইন ভিত্তিক কোনো কাজই করতে পারবো না। সুতরাং আমাদের মেইন কাজ হচ্ছে ইন্টারনেট কানেকশন দেওয়া। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমার দ্বিতীয় কাজ হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার কি, এটা তোমাকে বুঝতে হবে। ওয়েব ব্রাউজার বলতে আমরা যখন একটা ফাইল বা একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, আমাদের প্রথমত কোনো একটা গুগল বা সার্চ বারে আমাদের সার্চ দিতে হয়। এজন্য আমাদের একটা ওয়েব ব্রাউজার প্রয়োজন। আমরা গুগলকে ওয়েব ব্রাউজার বলতে পারি, ইনস্টাগ্রামকে ওয়েব ব্রাউজার বলতে পারি, বা উইকিপিডিয়া, চ্যাট জিপিটি, আরও এটসেট্রা এটসেট্রা যেগুলো আছে ওয়েবসাইট, ওগুলোকে আমরা বলতে পারি ওয়েব ব্রাউজার। এবং এই ওয়েব ব্রাউজারে গিয়েই আমরা যে কোনো জিনিস সার্চ দিলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা ওইটা আমরা পাই। তো সুতরাং আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ওয়েব ব্রাউজ করা। এবং ওয়েব ব্রাউজারে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রয়োজন বা ডাটা প্রয়োজন সেটা আমরা লিখলেই সেই তথ্যটা আমরা পেয়ে যাই। তো সুতরাং আমাদের এই ২ নম্বর যে টপিক, এটা আমাদের প্রয়োজন। এবং তৃতীয় নম্বর টপিক হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ ওয়েব পেজ ওয়েব পেজ কি? ওয়েব পেজ বলতে তোমরা বুঝতে পারতেছো যে ওয়েবসাইট ভিত্তিক কোনো একটা পেজকে বোঝানো হয়েছে। এই জন্য আমরা এটাকে বলতে পারবো ওয়েব পেজ। ওয়েব পেজ বিভিন্ন রকম হইতে পারে। যে এরকম আমরা যখন গুগলে যাই, গুগলে গিয়ে কোনো আমাদের ডাটার প্রয়োজন হয়, তখন আমরা যখন সার্চ দিই, ওই সময় দেখবে গুগলে যখন আমরা মেইন যে পেজটা, ওই পেজে ঢোকার সাথে কিন্তু ইংলিশ দিয়ে GOOGLE গুগল লেখা থাকে। ওইটা বিভিন্ন সময় ভিত্তিক বা বিভিন্ন সিজন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ওকেশনে ওই গুগল লেখাটা বিভিন্ন ডিজাইনে আমাদের সামনে আসে। তো ওইটাকে আমরা বলতে পারি ওয়েব পেজ। এবং আমরা ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢোকার পর তোমরা দেখবে হচ্ছে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে প্রথমে কিন্তু এফ নীল যে অক্ষরে যে লেখা থাকে, এটা কিন্তু অনেক বড় আকারে আসে। তারপরে যে আমরা হোম পেজটা পাই, ওইটাও কিন্তু একটা ওয়েব পেজ। তো সুতরাং বলা যায় ওয়েব পেজ বলতে এমন একটা পেজকে বোঝানো হয় যেটা হচ্ছে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে। সেটা হইতে পারে পিকচার, হইতে পারে ডাটা, হইতে পারে কোনো রিসার্চ, হইতে পারে কোনো ভিডিও, বা যে কোনো কিছু হইতে পারে। মানে ওয়েবসাইটে গিয়ে আমরা যে কোনো পেজ দেখতে পারি, বা যে কোনো আমাদের ফ্রন্টে বা আমরা হাতে যে পেজটা প্রথমে দেখতে পাই, বা যতগুলো পেজ আছে ওয়েবসাইটে, এই সবগুলো বলা যায় ওয়েব পেজ। এই ওয়েব পেজের ভিতরে অনেক কিছু যুক্ত থাকে। একটা হচ্ছে পিকচার, ভিডিও, অডিও, ডকুমেন্টস, আরও এটসেট্রা, আরও বিভিন্ন জিনিস ওয়েব পেজে যুক্ত থাকে। এবং চতুর্থ নম্বর হচ্ছে, 4 নম্বর যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট, 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা যে ওয়েবসাইটে ঢোকার পর যে ফ্রন্ট পেজ বা প্রথম পেজটা আমাদের সামনে আসে, এই পেজটা কিন্তু মানে এমনি এমনি তৈরি হয় নাই। এই পেজটাকে আমাদের আগে তৈরি করতে হয়েছে। এই পেজটা কেউ কোডিংয়ের মাধ্যমে, বা কেউ HTML যে বিভিন্ন নাম্বার আছে এই নাম্বারের মাধ্যমে এই প্রথম পেজটা বা ওই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে এই পেজটা কিন্তু তৈরি করেছে। তো সুতরাং পেজটাকে আগে ডিজাইন করা হয়েছে, ডিজাইন করার পরে কিন্তু আমরা যে গ্রাহকরা তাদের সামনে এসেছে, তারপরে আমরা কিন্তু এই পেজটা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমাদের ওয়েব পেজের পর ওয়েব ডিজাইন, এটাও ইম্পর্টেন্ট। ওয়েব ডিজাইন বা যে ডিজাইন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, ওইটাকে আমরা বলতে পারি ওয়েব ডিজাইন। এরপরে টপিক হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বার টপিক হচ্ছে ওয়েবসাইটের বিষয়বস্তু। তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবে বা কোনো একটা ফাইল তৈরি করবে, সেই ফাইলে কিন্তু একটা নির্দিষ্ট টপিক থাকে। তুমি কোন টপিক ওয়াইজ একটা ওয়েবসাইট তৈরি করবে। যে এরকম আমরা ফেসবুককে বলতে পারি একটা সোশ্যাল মিডিয়া, যা সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপর আমরা ইনস্টাগ্রাম, এটাকে বলতে পারি সোশ্যাল মিডিয়া। তারপরে গুগল, এটাকে বলতে পারি সার্চ ইঞ্জিন।
গুগলটাকে তৈরি করা হয়েছে সার্চ করার জন্য, কোনো তথ্য উপাত্তকে খোঁজার জন্য। ফেসবুক সামাজিক যোগাযোগ করার জন্য যে ওয়েবসাইট, এটা কিন্তু দেখো প্রত্যেকটা অ্যাপস বা প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু কোনো নির্দিষ্ট স্পেসিফিক কারণে তৈরি করা হয়েছে। তো সুতরাং তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইট তৈরি করার মানে প্রাথমিক যে ধাপ, এটা তোমার হচ্ছে লক্ষ্য রাখতে হবে তুমি কোন বিষয় ভিত্তিক একটা ওয়েবসাইট তৈরি করবে। তো সুতরাং তোমাদের এই 5 নাম্বার টপিকটাও ইম্পর্টেন্ট। তুমি কি বিষয় বা তোমার ওয়েবসাইটের বিষয়বস্তু কি হবে, এইটা তোমার ঠিক রাখতে হবে। ওয়েবসাইট বিষয়বস্তু বা টপিক, বিষয়বস্তু। এবং 6 নম্বর টপিক, এটাও ইম্পর্টেন্ট। তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করলে, এটা তো তোমার নিজের জন্য তৈরি করছো, বাট ওই ওয়েবসাইট তুমি তো আর একাই ব্যবহার করবা না। ওয়েবসাইট তৈরি করছো তুমি পাবলিককে ব্যবহার করার জন্য, পাবলিকের মাঝে তোমার ওয়েবসাইটটাকে প্রচার করার জন্য, তাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। এটাকেই তো ওয়েবসাইট বলে। যেরকম আমরা ফেসবুক সবাই ইউজ করতেছি, গুগল সবাই ইউজ করতেছি, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, আরও যেগুলো আছে টুইটার, মানে তারপরে আরও বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট, এগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করতেছি। তো সুতরাং তুমি যে একটা ওয়েবসাইট তৈরি করবে, এটা কিন্তু তোমার নিজের পাশাপাশি আরো সবার জন্য তৈরি করবে। তো সুতরাং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমার একটা পাবলিকেশন করতে হবে না, প্রচার করতে হবে না, মানুষকে পৌঁছে দিতে হবে না। এর জন্য তোমাদের 6 নম্বর টপিকটাও ইম্পর্টেন্ট, পাবলিকেশন। পাবলিকেশন। এরপরের ধাপ কি? এরপর ধাপ হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইট তৈরি করার জন্য তোমার বিভিন্ন ডিভাইস প্রয়োজন হবে। কম্পিউটার প্রয়োজন হবে, কম্পিউটার পিসি প্রয়োজন হবে, মনিটর প্রয়োজন হবে, ইনপুট আউটপুট, তারপর তোমার স্ক্যানার, প্রিন্টার, আরও যে আনুষঙ্গিক যে ডিভাইসগুলো আছে, এগুলো কিন্তু তোমার যখন তুমি ওয়েবসাইট তৈরি করবে এই ডিভাইসগুলো লাগবে। তুমি তো আর হাতে হাতে কলমে তো ওয়েবসাইট তৈরি করতে পারবে না, আর হাতে কলমে ওয়েবসাইট তুমি অনলাইন ভিত্তিক করতে পারবে না। এটা তৈরি করার জন্য তোমার অবশ্যই ডিভাইস প্রয়োজন। এই ডিভাইসকে শনাক্ত করার জন্য, এই ডিভাইসটাকে শনাক্ত করার জন্য যে ইন্টারনেট ভিত্তিক একটা কোড নাম্বার ব্যবহার করা হয়, তাকে বলা হয়, বা আমরা যে আমাদের সহজ ভাষায় বলি, আমাদের পৃথিবীতে কিন্তু অনেক মানুষ, প্রায় 8 বিলিয়নের মতন মানুষ, আমরা প্রায় 600-700 কোটির মতো মানুষ। প্রত্যেকটা মানুষের কিন্তু নাম আলাদা এবং প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা। তো আমরা যখন প্রত্যেকটা মানুষকে একে অপরের থেকে ডিফারেন্ট ভাবে আইডেন্টিফাই করব, এর জন্য তার নাম প্রয়োজন, বা তার চেহারা যে একটা স্ক্যান বা চেহারা যে ফেস কাটিং, এটা কিন্তু প্রয়োজন। তো এইটা প্রয়োজনের জন্য আমরা মানুষের বিভিন্ন নাম দিই। তারপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু সবারই আলাদা থাকে। তো আমাদের মানুষের জন্য নাম থাকতে পারে, তাহলে কম্পিউটারের যে ডিভাইসগুলো, এগুলোর তো কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটারের ভাষা কিন্তু জানি আমরা বাইনারি ভাষা। সুতরাং কম্পিউটারে মানে প্রত্যেকটা ডিভাইস বোঝানোর জন্য কম্পিউটার যে বুঝবে যে হ্যাঁ এটা স্ক্যানার, এটা প্রিন্টার, এটা মনিটর, এটা ইনপুট, এটা আউটপুট, এটা মাদারবোর্ড, এগুলো বোঝানোর জন্য কম্পিউটারের বা বিভিন্ন অনলাইন ভিত্তিক যে ডিভাইসগুলো আছে, এগুলোকে শনাক্ত করার জন্য প্রত্যেকটা ডিভাইসকে একটা ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিয়ে শনাক্ত করা হয়। তাকে আমরা বলি, মানে সহজ ভাষায় বলতে গেলে বিভিন্ন ডিভাইসকে আলাদা নামে ডাকা হয় কম্পিউটারের ভাষায়। এর নামকে আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 7 নাম্বার, এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট ইন্টার ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল বা ডিভাইসগুলোকে শনাক্ত করার যে পদ্ধতিটা, তাকে আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস। এবং আইপি অ্যাড্রেস আমরা কিভাবে পাবো? আইপি অ্যাড্রেস হচ্ছে 8 বিটের 4টি সংখ্যা মিলে টোটাল 32 বিটের মান নিয়ে আইপি অ্যাড্রেস গঠিত হয়। আবারও বলছি, আইপি অ্যাড্রেস কিভাবে নিয়ন্ত্রিত করা হয়? আইপি অ্যাড্রেস হচ্ছে 8 বিটের 4টি মান নিয়ে টোটাল 32 বিটের মানকে মানকে আইপি অ্যাড্রেস বলে। আবারও বলছি, 4 বিটের 4 সরি 8 বিটের 8 বিটের 4টি মান, 8 বিটের 4টি মান নিয়ে টোটাল মান নিয়ে টোটাল 32 বিট, টোটাল 32 বিট, টোটাল 32 বিটকে আইপি অ্যাড্রেস বলে। তো এই দেখো আমরা এখানে 7টা টপিক দিয়েছি। ইন্টারনেট কানেকশন, দ্বিতীয় হচ্ছে ওয়েব ব্রাউজার, তৃতীয় হচ্ছে ওয়েব পেজ, চতুর্থ হচ্ছে ওয়েব ডিজাইন, পঞ্চম হচ্ছে ওয়েবসাইটের বিষয়বস্তু,
6 নম্বর হচ্ছে পাবলিকেশন, মানুষের কাছে প্রচার করা। 7 নম্বর হচ্ছে আইপি অ্যাড্রেস। এরপরে টপিক হচ্ছে, এরপর আমরা এই পাশে লিখি 8 নম্বর টপিক হচ্ছে ডোমেন নেম। 8 নম্বর ডোমেন নেম, এটাও ইম্পর্টেন্ট। এটা এই জন্য ইম্পর্টেন্ট, দেখো তোমাদের আমি সহজ ভাষায় বলি, আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তারা কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন কার্ড। এই তিনটা আমাদের এই বাংলাদেশের নাগরিকত্ব প্রকাশ করে বা পরিচয় বহন করে। তো সুতরাং তুমি যে একটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের মানুষের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছো, এই ওয়েবসাইটটা সবাই ব্যবহার করবে, প্রত্যেকটা মানুষ ব্যবহার করবে, যারা অনলাইনে তারা ব্যবহার করে আর কি, তাদের সবার জন্য যে একটা ওয়েবসাইট ব্যবহার করতে মানে তৈরি করতেছো, ওয়েবসাইটকে স্বীকৃতি দেওয়ার জন্য তোমাদের প্রাথমিক যে কাজটা, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করা। আমরা যেরকম জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করি, ভোটার আইডি রেজিস্ট্রেশন করি, পাসপোর্ট রেজিস্ট্রেশন করি, এই জন্য আমাদের যখন একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, এই জন্য ওয়েবসাইটকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের প্রাথমিক যে কাজটা, সেটা হচ্ছে ডোমেন নেম বা রেজিস্ট্রেশন করা। এটাকে সহজ ভাষায় বলা যায় রেজিস্ট্রেশন করা, ওয়েবসাইটকে রেজিস্ট্রেশন করা। কিভাবে রেজিস্ট্রেশন করা? সারা বিশ্বের যত ওয়েবসাইট আছে, মানে ওয়েবসাইটকে তৈরি করার পর প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক ওয়েবসাইট যে সোসাইটি আছে তার থেকে আমরা এই ডোমেন নেম রেজিস্ট্রেশন করি। সেটা আমাদেরকে কিনে নিতে হয়। তো আমাদের ডোমেন নেমের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। আমরা কই থেকে রেজিস্ট্রেশন করব? কোন সংস্থা থেকে? আমরা সেই সংস্থার নাম জানি হচ্ছে ICNN সংস্থা। আমরা কোন একটা ওয়েবসাইট তৈরি করার পর প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে এই আইসিসিএন আইসি সরি আইসিএ হবে মাঝখানে, এখানে ICANN, এই সংস্থা থেকে আমরা একটা ডোমেইন নেম আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হয়। এবং আমরা যে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে নিব, আমরা ওয়েবসাইটে যে নামটা দেব, এই নামটা সারা বিশ্বের কেউ ব্যবহার করতে পারবে না। শুধু একমাত্র এই নামের অধিকার একমাত্র তুমিই পাবে, কারণ তুমি এটা আন্তর্জাতিক যে ওয়েবসাইট সোসাইটি সেখান থেকে তুমি এটা ক্রয় করেছো বা রেজিস্ট্রেশন করেছো। এর জন্য তোমরা এই ওয়েবসাইটের মালিকানা তোমার নিজস্ব, তোমার নিজের হয়ে যাবে, আর কেউ ইউজ করতে পারবে না। তো ডোমেইন নেম কি এটা তোমাকে বুঝতে হবে। ডোমেইন নেম হচ্ছে তুমি কোন বিষয়ে তুমি কোন বিষয়ে ওয়েবসাইটে তৈরি করতেছো। তুমি কি অর্গানাইজেশন তৈরি করতেছো, না তুমি একটা মানে দেশ ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতেছো, না তুমি সোশ্যাল মিডিয়া ভিত্তিক কোনো ওয়েবসাইট তৈরি করতেছো, বা তুমি প্লে খেলাধুলা এসব এসব বিষয়ে ওয়েবসাইট তৈরি করতেছো, এটাকে বলা হয় ডোমেইন নেম। বা তুমি কোন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতেছো তাকে বলা হয় মানে ডোমেইন নেম। দেখো তোমাদের একটা আমি উদাহরণ দিই। তোমরা দেখবে যখন গুগলে সার্চ দিবে, গুগলে সার্চ দেওয়ার পর দেখবে এরকম লেখা আসে http//, তারপর হচ্ছে /www, ধরো গুগলে নিলাম, আচ্ছা সরি, আচ্ছা গুগলে নিলাম, google.com ম্যাপ। আচ্ছা ম্যাপে কি দেখো, তুমি যখন এইটা তোমার অনলাইনে এই জিনিসটা তুমি একটা ওয়েব ব্রাউজারে গিয়ে ব্রাউজ করবে, দেখবে এটা তোমাকে সরাসরি গুগল যে ম্যাপটা আছে ওই ম্যাপে নিয়ে যাবে। ম্যাপে নিয়ে গেলে তুমি তোমার এই সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ম্যাপ, জায়গার স্থান, তোমার থেকে সেই জায়গার দূরত্ব কত, এটা দেখাবে। তো এটা আমরা কিভাবে বের করলাম, বা এটাকে কিভাবে আসলো সার্চ দেওয়ার সাথে সাথে? দেখো, তোমরা একটা নামের শেষে ম্যাপ দেখতে পাচ্ছ, এই যে ম্যাপ, এখানে ম্যাপ লেখা আছে। তো সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা আদর্শ ডোমেন নেম। কি হবে? যখন গুগল তো একটা সংস্থা, গুগল যখন এই ICANN এই ডোমেন নামটা রেজিস্ট্রেশন করে, সেই রেজিস্ট্রেশনে তারা উল্লেখ করেছিল যে আমরা এই ওয়েবসাইটটা ম্যাপের জন্য তৈরি করব, ম্যাপ। তো সুতরাং তুমি সারা পৃথিবীতে এই গুগল ম্যাপ নামে একটা ম্যাপই পাবে। গুগল ব্যতীত তুমি গুগল 1 নাম্বার ম্যাপ বা গুগল 2 নাম্বার ম্যাপ এরকম কোনো ম্যাপ পাবে না। সারা পৃথিবীতে গুগল ম্যাপ একটাই আছে, এবং সেটা ICANN যে সংস্থা আছে ওখান থেকে রেজিস্ট্রেশন করা। তো সুতরাং এটা বলা যায় ডোমেন নেম। এই যে ডোমেন নেমটা এটা রেজিস্ট্রেশন করেছে তারা ম্যাপের জন্য, যে এই এই লেখাটা দিয়ে সার্চ করলে তুমি সেই গুগলের যে ম্যাপটা ওইটা খুঁজে পাবে। তো সুতরাং এটাও বলা যায় ডোমেন নেম। মানে এখানে মেন কথা, তুমি কোন ক্যাটাগরিতে, তুমি কি জন্য ওয়েবসাইটে খুলতেছো, তার যে ক্যাটাগরি তাকে বলা যায় ডোমেন নেম।
তো এরপরের টপিক কি? এরপর টপিক হচ্ছে ইউআরএল। 9 নম্বর টপিক, সর্বশেষ টপিক, ইউআরএল। এটা কি? তোমাদের আরেকটা সহজ ভাষায় বুঝাই। তুমি যখন ফোন ইউজ করবে, ফোন ইউজ করার সময় তুমি যখন একটা জিনিস কপি করবে, একটা জিনিস কপি করবে, কোনো লেখার উপর টাচ করে জিনিসটা কপি করবে বা কোনো আর্টিকেল কপি করবে, সে কপি করার পর দেখবে উপরে লেখা ওঠে, উপরে লেখা ওঠে সেভ এ ইউআরএল কপি, বা এরকম কিছু একটা ইউআরএল লেখা ওঠে। তো ইউআরএল বলতে কি বোঝায়? কপি, মানে কপি করা বোঝায়। তো দেখো ইউআরএল এর ফুল ফর্মটা সেটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম আর্থে রিসোর্সেস, রিসোর্স, রিসোর্সেস এলতে লোকেটর, লোকেটর, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। তার মানে কি বোঝায়? ইউনিফর্ম তোমাকে ইউআরএল তথ্য দেবে এবং সেখান থেকে তুমি উৎস খুঁজে পাবে, উৎস খুঁজে পাবে এবং সেখান থেকে তুমি সেই উৎসকে, বা তুমি একটা তথ্যের যে উৎস, সেই উৎসকে খোঁজার জন্য তুমি লোকেশন অনুযায়ী তুমি সেই জায়গায় যেতে পারবে, তাকে বলা যায় ইউআরএল। এবং ইউআরএল এর তিনটা পার্ট থাকে, ইউআরএল এর তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে, পার্ট থাকে। তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ আমরা এই সেম ভাবে দেবো। এখানে দেখো তুমি তিনটা অংশ দেখতে পাবে, তিনটা অংশ কি হবে দেখো, সরি, সে পার্টগুলো কি সেটা বুঝতে হবে। প্রথম পার্ট হচ্ছে তোমার প্রোটোকল। তোমার এই ইউআরএল এর যে তিনটা পার্ট, এই তিনটা পার্টের প্রথম ধাপ হচ্ছে প্রোটোকল, প্রোটোকল, প্রোটোকল। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার হোস্ট নেম, হোস্ট নেম। তৃতীয় ধাপ হচ্ছে তোমার ফাইল, তুমি যে ফাইলটা তৈরি করতেছে এর ফাইল। তো এটা হচ্ছে তিনটা পার্ট ইউআরএল এর। এবং এই তিনটা পার্ট কি কি দেখো, তোমাদের আমি এই উদাহরণ দিয়ে বুঝাই। এখানে দেখো এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এবং সর্বশেষ এই ম্যাপ একটা পার্ট। এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোটোকল। কি প্রোটোকল? এই প্রোটোকল তুমি গুগলে গেলেই পাবে, এই প্রোটোকল শুধুমাত্র গুগলে ইউজ হয়। তো সুতরাং এটা একটা প্রোটোকল। তুমি কোন প্রোটোকল, তুমি কোন সার্ভিসের মাধ্যমে ডাটাটা খুঁজতেছো, তাকে বলা হয় প্রোটোকল। সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, বা যে কোনো ওয়েব ব্রাউজার হতে পারে। তুমি যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো ইনফরমেশন কালেক্ট করবে, তাকে আমরা সেই প্রোটোকল বলি, বা ওয়েবসাইটের দায়িত্ব বলি ওটা। দ্বিতীয় হচ্ছে তোমার হোস্ট নেম। হোস্ট নেম কি? তুমি যেই ওয়েবসাইটের আন্ডারে তথ্যটা গ্রহণ করতেছো, ওয়েবসাইটটা যে পরিচালনা করতেছে, তুমি আসল কথা, তুমি যে ওয়েবসাইট থেকে তুমি তথ্যটা নিবা, ওই ওয়েবসাইটে যে পরিচালনা করতেছে তাকে বলা যায় হোস্ট নেম বা পরিচালক। দেখো তুমি গুগল থেকে তথ্য নিচ্ছ, তার সুতরাং ওই ওয়েবসাইটটা পরিচালনা করতেছে গুগল। তো সুতরাং আমরা গুগলকে বলতে পারি হোস্ট নেম বা হোস্ট, যারা হোস্ট করতেছে তারা হচ্ছে হোস্ট। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। এবং সর্বশেষ দেখো ফাইল। তুমি কোন বিষয়ে ফাইল খুঁজতেছো? তোমার ফাইল খোঁজাতে একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে বা নির্দিষ্ট টপিক আছে। তুমি সেটা হতে পারে পিকচার, ভিডিও, অডিও, তারপরে ডকুমেন্টারি, আরো বিভিন্ন হইতে পারে। তো তুমি যেই ক্যাটাগরির, যেই ক্যাটাগরি ভিত্তিক ফাইল খুঁজতেছো তাকে বলা যায় ফাইল। তো দেখো এখানে ম্যাপ দেওয়া আছে, ম্যাপও কিন্তু একটা ফাইল, ওয়েব ফাইল। ম্যাপ ফাইল হইতে পারে, তারপর তোমার ওয়েবসাইটের বিভিন্ন ভিডিও, ওইটাও ফাইল হইতে পারে, বিভিন্ন পিডিএফ, আমরা বলি পিডিএফ, তারপর হচ্ছে বিভিন্ন আর্টিকেল, এগুলোও ফাইল হইতে পারে। তো তুমি সেগুলো কপি করলেই দেখবে লেখা আছে যে ইউআরএল এ কপি। তো এই ছিল তোমাদের ইউআরএল এর যে তিনটা পার্ট, এটা আমি বুঝাইলাম। এবং ওয়েবসাইটের যেগুলো খুঁটিনাটি প্রাথমিক যে আলোচনা, এই আলোচনা আজকে আমি এই আজকে ক্লাসে করলাম। আশা করা যায় তোমাদের ওয়েবসাইট ভিত্তিক যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আগামী দিনে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এবং এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করবো শর্ট শর্ট আকারে নিতে, যেন তোমরা খুব সহজেই ক্লাসগুলো শেষ করতে পারো। তো সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।